নমস্কার। খবরদার কথা নয়, বলি বটে কথা নয়, আমরাই সবচেয়ে বেশি বলি, তবে শালীনতা বজায় রেখে। আমরা বেশ কিছুদিন ধরেই রাজ্যে নেশার উপদ্রব, রাজ্য বলি কেন, সারা দেশ সারা বিশ্বব্যাপী এই নেশার উপদ্রবের বিরুদ্ধেই আমরা একটা বলতে পারেন মানুষের কাছে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিয়ে এসেছি। জানি না কতটুকু সাহায্য হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, আমরা এটা চালিয়ে যাব। এবং আমাদের দূরের এবং কাছের সমস্ত শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দেখতে দেখতে গত 1 বছর ধরে আমাদের সহ্য করলেন। আমরা 1 বছর পূর্ণ করে ফেলেছি গত 16 তারিখ। তাই এই চ্যানেলের পাশে থেকে আমাদের সহায়তা করবেন এবং সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রাখছি। সে যাই হোক, আজকের এই অনুষ্ঠান সেই নেশা বিরোধী অনুষ্ঠান। স্পষ্টই বলি, আমরা নেশার পক্ষে না। সেটা যদি বলি তাহলে স্বাভাবিকভাবেই বলবেন যে কি বলছেন, নেশা তো সব নেশা তো খারাপ নয়। নিশ্চয়ই নেশার পজিটিভ দিক রয়েছে। কবিতা লেখার নেশা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের না থাকতো তাহলে কবিগুরুকে কে পেতাম? রান করার নেশা যদি সুনীল মনোহর গাভাস্কারের না থাকতো তাহলে কি পেতাম? এটা একটা নেশার দিক, এটা পজিটিভ দিক বলি। কিন্তু তার যে নেগেটিভ দিকটা রয়েছে, আমরা সেটা কেন যুব সম্প্রদায়কে এইভাবে আক্রান্ত করে চলেছে, ড্রাগের এই সর্বনাশা আন্তর্জাতিক আক্রমণ, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে এই নিয়েই আলোচনা করবেন রাজ্যের প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী উদয়শঙ্কর ভট্টাচার্য আমার বাঁ দিকে বসেছেন। উদয়কে আমাদের এই চ্যানেলে তার ব্যস্ততম সময়ের থেকে একটু সময় যে আমাদের দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উদয় সরাসরি চলে যাই। আমি একটা উদাহরণ দিলাম যে নেশা আকৃষ্ট করেছে বলেই রবীন্দ্রনাথ, নজরুল, সুনীল গাভাস্কার, পেলে এরা সব এসেছেন। এখন যে বিষয়টা আমাদের আরও বেশি চিন্তায় ফেলেছে, এই আকর্ষণটা হলে তো আপত্তি ছিল না। পেলে একজন ভারতবর্ষে যদি বেরিয়ে আসতো, 10 জন বেরিয়ে এলো তো কোনো অসুবিধা ছিল না। একদম 1 লক্ষ গাভাস্কার বেরোলে তো অসুবিধা ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর 1 লক্ষ বেরোলে তো অসুবিধা ছিল না। কিন্তু এই যে নেশায় বুঁদ হয়ে থাকা এই মুহূর্তে যে যুবশক্তিটা যেভাবে অতলে তলিয়ে যাচ্ছে, তুমি তোমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বা এই যে দৃষ্টি থেকে দেখছো, যেটাকে কিভাবে ব্যাখ্যা করবে? অনেক অনেক কৃতজ্ঞতা জানাই মণিময়দা আপনাকে, এবং বিশেষ করে আমি 1 বছর আগে থেকেই এই খবরদার কথা নয় এই বিষয়টা আমাকে এমনভাবে আকৃষ্ট করে যে খবরদার কথা নয় কেন, চ্যানেলের নামটা এরকম কেন। পরে যখন দিনের পরে দিন আমি দেখছি, সেটা আমার মনে হলো এখন এমন একটা সময় যে কথা বলতে হবে, ঠিক কথা বলতে হবে একদম ঠিক। এবং এই কথাটা আমাদের কি বলে, গানের একটা কথা আছে, কণ্ঠ ছাড়ো জোরে। কারণ এমন একটা পরিস্থিতি আমরা দেখছি চতুর্দিকে যে আমাদের কণ্ঠকে দাপিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে চতুর্দিকে। হ্যাঁ, এবং তার জন্যে অনেক মাসুলও আমাদের গুনতে হয়েছে। আমরা দেখছি যদিও এগুলি অন্য কথা, তবু আজকে নেশার বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি। তো এইখানে এই যে খবরদার কথা নয়ের মধ্যেও একটা জিনিস পেলাম, সেটা হলো খবরদার কথা বলা ছাড়বেন না। এবং তাই আমরা দেখছি যে ওই নেশার বিরুদ্ধে একের পর এক এপিসোডগুলো হচ্ছে। তাই জন্য আমি আমাদের চ্যানেলকে, খবরদার কথা নয় চ্যানেলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কারণ সমাজকে দায়বদ্ধ করে তোলা
এবং সমাজের প্রতি দায়বদ্ধ থাকার বিষয়টা আমাদের তো নিশ্চয়ই রয়েছে। এবং নিশ্চয়ই তার বাইরেও অনেক মানুষ আছেন যারা জীবনটাকে মানে এমন একটা হেলাফেলার চোখে দেখেন, যারা এগুলিতে জড়াতে চান না। তো আজকে যে বিষয় হচ্ছে যে নেশার কথা হচ্ছে মণিময়দা, আমি খুব মানে দুঃখের সঙ্গে বলতে চাই যে আমি সেই হতভাগ্য পরিবারের একজন, যেখানে নেশা প্রবলভাবে আমার পরিবারের একজনকে ধ্বংস করে ফেলেছিল। আচ্ছা, এবং আমি খুব টেকনিক্যাল কথাবার্তায় আমি যাব না না না, একদমই দরকার। আমি তোমার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার কথাটাই শুধু বলবো। যদিও আমাকে বলা হয়েছে যে তুমি নিশ্চিতভাবেই আমার নামধাম বলতে পারো, সব কিছু বলতে পারো, কারণ এখন আমি তো ভালো আছি, তুমি বলতে পারো, এবং আমিও যদি যাই চ্যানেলে তাহলে আমিও কথা বলবো। ঠিক। তো ও আমাকে কিছুটা মানে প্রশিক্ষণ দিয়েছে এই ব্যাপারে। তো আমি এবং আমাদের পরিবার গত প্রায় 17 বছর ধরে আচ্ছা, আমরা এই নেশার যে বিভীষিকা, নেশা যে একটা পরিবারকে কিভাবে তিলে তিলে ধ্বংস করে, নেশা যে কিভাবে আর্থিক মানসিক সব দিক দিয়ে বিধ্বস্ত করে দেয়, এটা আমি কাছ থেকে দেখেছি। একেবারে আমার পরিবারের মধ্যে সেটা আছে। তো সেটা কোত্থেকে এলো? তো আগে সেটা আমাদেরকে একটা ফাইন্ডিংসের জায়গা দরকার, ঠিক, যে কি করে আসছে। গোড়ায় যেতে হবে। নিশ্চয়ই আমাদের গত 3-4টি আলোচনায় সেটা নিশ্চয়ই এসেছে, বলার চেষ্টা করেছেন। কিন্তু আমি যেটা বলছি, আমার সেই পরিবারের সদস্যটিকে, আমি নামটা আপাতত বলছি না, ঠিক আছে, দেখা যাক কি হয়। আমার পরিবারের সদস্যটিকে যখন আমরা ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠালাম, আচ্ছা, তার এই বছর খানেকের মধ্যেই সেই একে একে সেই খবরগুলো আমাদের কাছে আসতে লাগলো। বলুন তো আপনার কেমন লাগবে যখন রাত্রির বেলা বলবে যে আপনার ছেলেটাকে আপনি ব্যাঙ্গালোরে পাঠিয়েছেন, সে এখন ব্যাঙ্গালোরের অমুক থানার মধ্যে ওকে আটকে রাখা হয়েছে, থানা থেকে ফোন আসছে। কেমন লাগবে তখন? সেই তো সেই বিভীষিকার সাংঘাতিক রাত্রি থেকে আমাদের শুরু। আমরা কি করে ব্যাঙ্গালোরে, মানে তেমন কোনো আত্মীয় স্বজন নেই, কি করে আমরা তাকে ছাড়িয়ে আনবো এখান থেকে? তখনই আমরা বুঝতে পারলাম যে আমাদের পরিবারের সেই সদস্যটি নেশার জালে জড়িয়েছে। এবং সেটা কোত্থেকে এলো? পরে যেটা গল্প শুনেছি সেটা হলো ব্যাঙ্গালোরে নাকি মানে চায়ের দোকানের মতো মদের দোকান, অ্যালকোহলিক যাকে বলে, এবং সেইখানে বন্ধু সঙ্গ এবং তাদের সঙ্গ দিতে গিয়ে এই ধরনের একটা নেশার জালে আটকে গেল। তো আপনি যেটা বলছিলেন যে রবীন্দ্রনাথের কথা বলছিলেন, নজরুলের কথা বলছিলেন, আমাদের যে জেনারেশনের কথা বলছি, সেই জেনারেশন কি রবীন্দ্রনাথ নজরুল পড়ে এখন? সেই তো পড়ে না তো। সেই ঘটনাটা কিভাবে রবীন্দ্রনাথ হলো, কিভাবে নজরুল হলো, কিভাবে এক একজন বিশ্ববিখ্যাত কবি পেলে থেকে শুরু করে মহাকাশ থেকে পড়েনি তো, মহাকাশ থেকে পড়েনি তো, ঠিক ঠিক, তারা কি করে হলো? সেটা আমাদের জেনারেশনের, এই জেনারেশনের ছেলেরা সেটা জানে না, বোঝে না, পড়ে না। এবং সেইখান থেকে আজকে লড়াই করতে করতে সেই লড়াইয়ের অনেক গল্প আছে। একটা নাটক, বড় 2 ঘন্টার পূর্ণাঙ্গ নাটক করা যায়, যেখানে হিমশীতল একটা চোরা স্রোত আপনার এবং দর্শকদের প্রত্যেকের মানে শীত দ্বারা বেয়ে নেমে আসবে। এই ধরনের একটা দিন আমরা কাটিয়েছি। মানে সুখের বিষয়, গত 1 বছর ধরে আমাদের সেই পরিবারের সদস্যটি ভালো আছে। তার মানে পথ আছে বেরিয়ে আসার। হ্যাঁ, পথ নিশ্চয়ই আছে, কিন্তু এইটা জানতে হবে, যারা এই অনুষ্ঠান দেখছেন যারা জানতে হবে। আপনি কতদূর আগে বলছিলেন না আমরা করোনার বিরুদ্ধে ফাইট করছি, ঠিক ঠিক, কিন্তু আমরা নেশার বিরুদ্ধে পারছি না কেন? করোনা তো বাড়ির প্রতিটি সদস্যকে, প্রত্যেককে মৃত্যু ভয় দেখিয়েছে, ঠিক, নেশা তো এখনো সেটা দেখাচ্ছে না। তাই আমরা রিলাক্টেন্ট হয়ে আছি, ঠিক, কিন্তু আমরা ভাবতে পারছি না যে কি ধরনের নেশা, কি ধরনের ভাবে কিভাবে গ্রাস করছে যুব সমাজকে। একটা রোমহর্ষক বিষয়। আপনি যদি, আমি তো এদের সঙ্গে চলি, আমাকে বলি আমি এদের সঙ্গে চলি, এরা কিভাবে পেডলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিল এবং কিভাবে
নানা ধরনের নেশার যে সামগ্রী, এরা কিন্তু নিজে একজন মানে মানে রাসায়নিকভাবে ওরা বিক্রিয়া করাতে পারে, এবং কোনটার সঙ্গে কোনটা মেলালে পরে কি ধরনের হয়, এরা কিন্তু প্রতিনিয়ত পড়াশোনা করেছে, তাহলে পড়াশোনা করে জানে এবং না। সেইভাবে করছে কাজটা। আচ্ছা, তো জানি না আপনার প্রশ্ন থেকে বের না না, ঠিক আছে ঠিক আছে, চলুক চলুক। কি কিনা। তো আমরা যখন মানে ধীরে ধীরে যখন আমরা বুঝতে চেষ্টা করলাম যে বিষয়টা, কিন্তু সেইখানে আসলে বলি, খুব দুঃখজনকভাবেই বলি, সেখানে মানে খুব চিন্তা ভাবনা করার কোনো বিষয় সেখানে ছিল না। কেন কি, কারণ প্রতিনিয়ত ওর মা বাবাকে আক্রমণের মুখোমুখি, সেই মা বাবার মার খাওয়া, মানে হাত গুড়িয়ে ভেঙে দেওয়া থেকে শুরু করে এমন কিছু মানসিক শারীরিক অত্যাচার বাদ পড়েনি যেখানে একজন নিরীহ অভিভাবক মানে তার বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু লড়েছেন? আমি লড়েছি, এরাও লড়েছে, মানে লড়েছে, কিন্তু এখন একজন তো প্রায় মৃত্যুশয্যায়, মানে কিন্তু আমার মনে হয়, আমাদের মনে হয়, যদি ছেলেটা যদি একটু ভালোভাবে চলতো, যদি হতো, তাহলে এই পরিবারের এমন অবস্থা হয় না। তো এই অভিজ্ঞতা থেকে কি আবেদন, মানে মানুষের কাছে কি করার? না, এই অভিজ্ঞতার মধ্য থেকে আমি আগেই বলছি যে আমি টেকনিক্যাল কোনো কথা না না, একদম বলার দরকার নেই, বলবো না। এই অভিজ্ঞতাটা সাংঘাতিক লাগবে কাজে। হ্যাঁ, সাংঘাতিক কাজে লাগবে যে আপনি কিভাবে ধরতে পারবেন আপনার ছেলেটা এবং মেয়েটা, মেয়েও আছে কিন্তু আপনাকে একটা ভয়ঙ্কর একটা তথ্য, জানি না আমি এর মধ্যে আলোচনা হয়েছে কিনা, একটা ভয়ঙ্কর তথ্য আপনাকে দিই। এটা কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য। আচ্ছা, সেটা হচ্ছে গত জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত এই 10 মাসে আপনার সেই সংখ্যাটা হচ্ছে 10 মাসে 1111 জন এইডসে আক্রান্ত হয়েছে। আপনার রেকর্ড এটা, এর রেকর্ড। এতে কি হয়েছে আপনার, সেটা কিভাবে হলো, প্রতি মাসে 159 থেকে 160 জন আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ প্রতিদিন 5 থেকে 6 জন এইডসে আক্রান্ত হচ্ছেন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যুব সমাজের কথা বলছিলেন, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, বা অনেকে মনে হয় সেটা একটুখানি কম বোঝেন, আমার একটা ধারণা, সেটা হলো এইডস তো একটা যৌন রোগ, যেটা আমরা প্রথম থেকে জানি। সেই ক্ষেত্রে এইডসের সঙ্গে এই ড্রাগসের বা এডিকশনের কি যোগাযোগ, এটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। অনেকে জানেন বা বেশিরভাগ মানুষ হয়তো জানেন, তবু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এই যে 1111 জন এইডস শুধুমাত্র শিরাপথে ইঞ্জেকশন নেওয়ার কারণে এরা এই এইডসে আক্রান্ত হয়েছেন। সেটা কীরকম এবং ভয়ঙ্কর সেই তথ্য, মানে সেটা রাজ্য সরকারের তথ্য, কিন্তু এখনও মানে আপনার নভেম্বর ডিসেম্বরের তথ্য বেরোয়নি। সে ভয়ঙ্কর তথ্যে কি জানা যাচ্ছে যে এদের আমি দেখি নামগুলি বলে দিই, আমি নাম মানে যারা এইডসে আক্রান্ত তাদের নাম বলছি না, সেটাও বলা যায়। হলিক্রস কলেজ, হলিক্রস স্কুল, তারপরে আপনার কুঞ্জবন স্কুল, কৈলাসহর কলেজ, এই সমস্ত জায়গায়, তারপরে আপনার ধর্মনগর কলেজ, মিউজিক কলেজ, ত্রিপুরা ইউনিভার্সিটি, সব মিলিয়ে এই কাণ্ডটা হয়েছে। অর্থাৎ সেইখানে হচ্ছে শিরাপথে যখন ড্রাগটা নেবে, যখন তাদের ওই নেশাটা নেবে, তখন সেখানে কি হবে, অর্থাৎ কি না, আমরা আগে একটা স্লোগান দেখতাম, একটা সিরিঞ্জ একাধিক ব্যবহার হচ্ছে, এরকম না না, এক সিরিঞ্জে নেওয়ার কারণেই সেটা হচ্ছে। হ্যাঁ, একাধিক ব্যবহার হচ্ছে, এটা একাধিক ব্যবহার হচ্ছে। অর্থাৎ কি না, ধরুন ওই কি বলে, আমরা কি জানি একটা স্লোগান ছিল না, আমরা আগে রক্তদানে খুব ব্যবহার করতাম, এই এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। তো এখন তো এই গ্লোবালাইজেশনের কারণে ছেলে মেয়েদের পাল্টে গেছে সব কিছু। এরা এখন কি করছে, এসো রক্তের বন্ধনে নয়, রক্তদানে ওরা উৎসাহী নয়, রক্তদানের বিষয় নিয়ে ওরা উৎসাহী নয়। এরা এই আমি নিচ্ছি, তুই নিচ্ছিস না কেন, আজকে কিন্তু আমরা করব। এবং না হলে দেখা যাচ্ছে যে মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে সেই ছেলে মেয়েগুলো, শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে ছেলে মেয়েগুলো, এবং তাকে বাধ্য করা হচ্ছে। এখন যে নিচ্ছে শিরাপথে সেই ড্রাগটা, সে তো আর জানে না ওই যে নিচ্ছে তার মধ্যে একজন এইডস তার বাসা বেঁধেছে আগে থেকে, এবং এরা একটা চক্করে বসে একের পর এক বসে সেই শিরাপথে সেটা নিচ্ছে, এবং যার ফলে আক্রান্ত হওয়ার সংখ্যা এতটা বেড়ে গেছে।
ঠিক একটা বিষয় তুমি তো বললে যে এই আক্রান্তর পথটা তো বললো অসাধারণ, তোমার নিজের অভিজ্ঞতা যেভাবে ব্যক্ত করলে এটা এখন পর্যন্ত আমরা এইভাবে করতে পারিনি। এটা আমাদের মনে হয় দর্শক মণ্ডলী আপনারা যারা শুনছেন তাদের কাজে লাগবে। একটা কথা বলি যে এই যে বিষয়টা, এই যে ড্রাগ পেডলাররা যাদের কাছে পৌঁছচ্ছে, এটার পিছনে কি অর্থনৈতিক কারণ রয়েছে, বা এই যে সামাজিক কোনো কারণ রয়েছে, বেকারত্বের ব্যাপার রয়েছে, না এটা শুধু একটু অল্পক্ষণ একটু আনন্দ উপভোগ করলাম, এটা করতে গিয়ে ফেসে যাচ্ছে? সেটা তো একটা বিষয় আছে, কিন্তু এটা আপনি আমার চেয়ে আরও বেশি জানেন। কারণ দেশে বেকার সমস্যা এবং অর্থ না থাকা, হাতে অর্থ না থাকা এবং সংসার প্রতিপালনে অক্ষমতা, এইসব কারণ তো নিশ্চয়ই তার মধ্যে জড়িত রয়েছে। এবং একটা বিষয় আপনাকে বলি, আজকেই মানে আমার পরিবারের যে লোকটি বা ছেলেটি, তার সঙ্গে কথা হচ্ছিল, আমাকে বলছে যে দেখো, প্রথম দিন যখন আমি সেটা নিলাম তখন আমি একটা স্বর্গীয় আনন্দ পেলাম তার মধ্যে। আচ্ছা, কিন্তু যখন দ্বিতীয় দিন আমি নিতে যাব তখন দেখছি আমার প্রথম দিনের ডোজে হচ্ছে না, আরেকটু বাড়তি, আরেকটু বাড়ব। এবং তারপরে তৃতীয় দিন যখন হচ্ছে তখন আমার এতেও হচ্ছে না, আমাকে তো সেই আনন্দটা পাচ্ছি না, আমার মাথার মধ্যে তো সেইটা ঢুকে আছে প্রথম দিনের আনন্দটা। এবং এই করতে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে সেটা আমি বললে আপনি আটকে উঠবেন না, যে একদিনে 15,000 টাকার মতো সেই কি বলে নেশার, যে কোনো মাধ্যমে হোক, আসলে নেশার বিষয়টাকে একটা আকাশের মতো। আপনি যেটা বলছিলেন, আকাশ শব্দটা হয়তো ব্যবহার করা ঠিক হলো না, কারণ আকাশ তো অতি উদার, আকাশ অতি সুন্দর, কিন্তু এর বিস্তৃতিটা, নেশার বিস্তৃতিটা হচ্ছে এত বড়। আপনি যদি বলেন যে মানে যেগুলি আগে আমরা বলতাম যে মদ, এগুলি নেশার মধ্যে পড়ে না, এখন অ্যালকোহলিক তো আপনার প্রচুর মানুষ যারা নেশার মধ্যে আপনার আছে। যেমন আমি আমার একজন পরিচিত লোকের কথা বলি, আজকের কথা বলি, আজকে উনাকে হাসপাতাল থেকে উনাকে নিয়ে এসেছে বাড়িতে, আমার অত্যন্ত পরিচিত, রোজ দিন তার সঙ্গে দেখা হয়। এবং আজকে যে কথাগুলি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলা, উনি গত পরশুদিন হঠাৎ করে উনি ওই ঘরের মধ্যে উনি পড়ে গেছেন। তার আগে উনি একটা মানে কি বলবো, মানে আপনারও অবাক লাগবে, আমি দেখেছি ওনাকে প্রায় ধরুন আমি 13-14 বছর ধরে দেখছি, প্রচণ্ড অ্যালকোহলিক ছিলেন, মানে অ্যালকোহলিকের কোনো মাত্রা নেই, এতটা অ্যালকোহলিক ছিলেন। এবং তার সঙ্গে কে কি খায় না খায়, কে কোনটা মেশায়, সেটা কিন্তু বার করাটা একটুখানি কষ্ট। তো আমি দেখেছি, এবং তার পারিবারিক অবস্থা আমি দেখেছি। গত বছরখানেক ধরে বা 2 বছর ধরে উনি কিন্তু কোনো রিহ্যাবে কিন্তু যাননি, কিন্তু রিহ্যাবে না গিয়ে কিন্তু উনি ভালো ছিলেন। এবং গত বছরের মধ্যে একবার এটা আবার করে ফিরে আসে। এবং এই যে গত ওই যে বিশ্বকাপের যে ফাইনালটা হলো, এই ফাইনালের পরের দিন থেকে উনাকে দেখলাম আবার উচাটন, এবং অকথ্য যা করছেন সব অকথ্য, মানে ভাবা যায় না এরকম অবস্থা। এবং আমাকেও গালিগালাজ করছেন নানা রকমভাবে গালিগালাজ করছেন, এত পরিচিত, যিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, স্নেহ করেন, গালিগালাজ করছেন। এবং তিনি পড়ে গেছেন, হাসপাতাল তড়িঘড়ি নেওয়া হলো, আজকে একদিন রেখে ছাড়া হলো। বলছেন গত কদিনে উনি যে নেশাটা করেছেন তার একটা কি জানি এটা বলি এফেক্ট, এটা থেকে উনি এখন 2-3 দিন হচ্ছে বন্ধ রেখেছেন, যে কারণে ওই এফেক্ট থেকে সেটা হয়েছে, এটা স্ট্রোক হয়নি। তো এই সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমি সারা দেশের কথা বলছি না, আমাদের এই দেশের কথা বলছি, রাজ্যের কথা বলছি, যে সারা রাজ্যে এই ধরনের প্রচুর ঘটনা রয়েছে, প্রতি ঘরে ঘরেই প্রায় রয়েছে এই ঘটনা। আপনাকে একটা কথা বলি দাদা, আমি একটা অনুষ্ঠানে ছিলাম ওই ইয়েতে 2019 সালে, সম্ভবত 19-এর শেষ দিকে। আপনি এই ঘটনাটাতেই বুঝতে পারবেন। আমি এখানে একটা রেগার একটা কাজ হচ্ছিল, আমি তখন চাকরি করি, রেগার একটা কাজ হচ্ছিল, সেটা মানে একদিনে অনেক কিলোমিটার রাস্তা হবে সারা ত্রিপুরা রাজ্যে, এরকম একটা প্রজেক্ট ছিল। তো আমি যেখানে ছিলাম সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী তারা ছিলেন। তো আমি ছিলাম অনুষ্ঠানের সঞ্চালক, প্রচুর মানুষজন, এবং বুঝতেই পারেন যে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, কী ধরনের প্রোটোকল এবং কী ধরনের বিষয়াদি। তো এইখানে আপনার হঠাৎ করে দেখলাম একটা হইচই, তারা রাস্তাটা দেখতে গেছেন, কোন রাস্তাটা হবে সেটা বলছে ভাগলপুরে।
আমাদের বামুটিয়া ব্লকের ভাগলপুরে একটা খুব সুন্দর জায়গা আছে, ওইখানে এই রাস্তাটা হচ্ছে। চিৎকার চেঁচামেচি, খবর নিয়ে দেখলাম একজন হতদরিদ্র মহিলা, উনি সমস্ত মানে কি বলে ওই প্রোটোকল ভেদ করে মুখ্যমন্ত্রীর পায়ের কাছে একদম হাঁটু টাটু মানে ছড়ে গেছে এবং সেখানে উনি পড়েছেন। উনি বলছেন, এখানে যারা ক্যামেরাম্যান ছিলেন তারা করেছেন, উনি যেটা বলছেন, উনি বলছেন আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আমার ঘর চাই না, আমি কিচ্ছু চাই না, আমি খেতে পাই না, আমি কিচ্ছু চাই না, কিন্তু আমার ছেলেটা নেশার কবলে পড়ে সব কিছু শেষ করে ফেলেছে। থানায় গেলে থানাদাররা রাখে না, আর আমাকে মারে, তো আমি, আমার প্রতিবেশীরা কেউ এগিয়ে আসে না, তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমাকে বাঁচান। তো তখন তো নিশ্চয়ই কোনো প্রতিশ্রুতির কথা হয়েছিল, কিন্তু সমস্যাটা কিন্তু আজকে এতদিন পরে এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, হচ্ছে না। আমি আপনাকে আমার পরিবারের কথা আবার বলি। দাদা, আমার পরিবারের যাদের সন্তান, এরা অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত মানে দুর্বল মানসিকভাবে, অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে দুর্বল নয় বলেই প্রায় 35 লক্ষ টাকা খরচ করেছে গত 16 বছরে। 35 লক্ষ টাকা জায়গা বিক্রি করতে হয়েছে এই নেশার টাকা জোগান দেবার জন্য। তো আপনি বলছিলেন যে আমাদের দর্শকরা কিভাবে বুঝবেন, সেটা আচরণগত পরিবর্তন, যে ড্রাগ নিচ্ছে তার আচরণগত পরিবর্তন। আমি কিন্তু ড্রাগের শ্রেণীবিন্যাস সেখানে করছি না, কারণ অ্যালকোহল থেকে শুরু করে এখন সবই তার মধ্যে পড়ে। কে কোনটা নিচ্ছে, কে কোনটা তার সঙ্গে কি মিশাচ্ছে, এগুলি যারা গবেষণা করেন তারা বলতে পারবেন। আমি গবেষক নই, কিন্তু আমি এখনকার যে ড্রাগ এডিক্ট যারা রয়েছে, যারা ভালো হয়ে এসছে, তাদের সঙ্গে কথা বলেছি, কারণ আমার পরিবারে এরকম আছে। আমি বলছি, আপনাকে হুমকি দেবে, আপনি কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন হঠাৎ করে তার পড়াশোনার অমনোযোগ বুঝবেন। যে বন্ধুবান্ধবকে আপনি ভালো বলে জানতেন, সেই মানে আপনার যে পরিবারের যে কর্তা বা গিন্নি যারা আছেন বা পরিবারের যারা অভিভাবক, দেখবেন যে ভালো বন্ধুগুলি আছে সেই বন্ধুগুলি থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখবেন যে একাকিত্ব থাকার চেষ্টা, একাকিত্ব তো শেষে, যখন মানে আর কিছু করার নেই, বেরোনো যাচ্ছে না, তখন একাকিত্ব, তখন নিজেকে বন্দি করে ফেলা ঘরের মধ্যে। তো এরপরে টাকার চাহিদা, টাকা না পেয়ে, ধরুন আপনি যে লোকটা, যে ছেলেটা 15,000 টাকা ড্রাগস নেবে ডেইলি, সে টাকা কোত্থেকে পাবে? সে তো বাবা মাকে পিটিয়ে, বাবা মাকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে টাকাটা নেবে। সব বাবা মায়ের পক্ষে প্রতিরোধ করা সম্ভব হয় না, এটা বাস্তব। আপনি দূর থেকে বলতে পারেন যে মারছেন না কেন, ওকে এই করছেন না কেন, সেই করছেন না কেন, সেটা বলা যেতে পারে, সেটা বলা যেতে পারে, কিন্তু বাস্তবে সম্ভব নয়। এখন তাহলে উদয়ের, আপনারা যারা শুনছেন তারা উদয়ের নিজস্ব, একদম নিজস্ব অভিজ্ঞতা থেকে এই কথাগুলি বলছেন। ভয়ঙ্কর অবস্থায় এই রাজ্যে দাঁড়িয়েছে উদয়। আমরা যে জিনিসটা বলার চেষ্টা করছি, এই যে ত্রিপুরা রাজ্য নেশার করিডোর হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন, আমরাও বুঝতে পারছি, উনি বলছেন এটা প্রতিরোধ করতে হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরেও আমরা দেখছি শহরের অঞ্চলে 51-52খানা মদের দোকান খুলে দেওয়া হয়েছে, সেই নিয়ে বিতর্কও হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে প্রতিরোধের জায়গাটা, তুমি যেভাবে চেষ্টা করেছো, তোমার নিকট আত্মীয়কে যেভাবে ফেরত আনার চেষ্টা করেছো, আজকে বেশ কিছুদিন হচ্ছে সে ভালো আছে, ফেরত চলে আসে, এটাকে প্রতিরোধ করার জন্য শুধু বক্তৃতাই কি একমাত্র রসদ হবে, একমাত্র মাধ্যম হবে? কীভাবে? দাদা, মোটামুটিভাবে যেটা জেনেছি আর কি, 1999 সাল থেকে স্বাস্থ্য দপ্তর এই নেশার বিরুদ্ধে কিছু ছোটোখাটো কিছু কর্মসূচি গ্রহণ করে, এবং 2011 সাল থেকে আমাদের রাজ্যে শিরাপথে যে ড্রাগস নেওয়া হয় সেটা শুরু হয়, শিরাপথে ড্রাগস নেওয়াটা। এখন সেটা আজকে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে, আমি গত রবিবারে একটা এরকম ড্রাগস বিরোধী একটা সভায় গেছিলাম যোগেন্দ্রনগরে। সেইখানে যিনি মুখ্য আলোচক ছিলেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ছিলেন, তিনি পরিষ্কার বলছেন
যে 2018 সালের পর থেকে এই রাজ্যে ড্রাগসের ব্যবহার প্রচণ্ডভাবে মানে ভয়াবহ বেড়েছে। এখন আপনি এটাকে বলতে পারেন রাজনৈতিকভাবে কথাটা নিতে পারেন, আসলে বিষয়টা রাজনৈতিক না না, কি করে হবে? হ্যাঁ, তো সে বা অনেকে বলতে পারে হ্যাঁ। মানে ইচ্ছে করে এই সমস্ত কথা বলা হচ্ছে, আসলে বিষয়টা ঠিক এরকম নয়। তবে এটা ঠিক, কৌটো নেশা যেটা এসছে এইটা কিন্তু এই সময়তেই এসেছে এবং এই সময়ের প্রোডাক্ট সেটা। তো মন্ত্রী শান্ত্রীরা নানা রকমভাবে তারা বলছেন, কিন্তু আসলে আপনাকে বলি, আপনি জানেন কি না আমি জানি না, হয়তো জানতেও পারেন, ড্রাগ থেকে মুক্তি পাবার রাস্তা হচ্ছে রিহ্যাবে যাওয়া। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রিহ্যাব গড়ে ওঠেনি, সেভাবে নাই, সেভাবে নেই। এখন আপনাকে আরেকটা তথ্য দিই যে রাজ্যে এখন মোটামুটিভাবে 30টার মতো রিহ্যাব আছে, 30টার মতো রিহ্যাব আছে এবং সেইগুলি মূলত এটা হচ্ছে বাণিজ্য করার জন্যে এই রিহ্যাবগুলি তৈরি হয়েছে। আচ্ছা, এরকম আমি আপনাকে বলছি, দেখবেন আগরতলাতেও এসেছে, অনেক টিভি চ্যানেলে দেখা যায় ওই গোপনে মদ ছাড়ান বা এই ধরনের অনেক অনুষ্ঠান হয়, এবং কলকাতায় ট্রেনে বাসে যেখানে যান দেখবেন গোপনে মদ ছাড়ান। গোপনে মদ ছাড়ানোর কোনো উপায় এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি এবং নেশা করা এমন একটা জিনিস যেখানে নেশার কোনো ওষুধ নেই, নেশার কোনো ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। নেশা ছাড়ানোর কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তো সেই নেশা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন? সেই নেশা থেকে আপনি বোধহয় কালকে একটা অনুষ্ঠানে আমি দেখছিলাম, আমার মানে অবাক লাগে, মানে আমি খুব খারাপ লাগে আর কি। আমাদের একটা সময়তে রাজ্যে রক্তদানের একটা এমন একটা আন্দোলনে পরিণত হয়েছিল এবং আজকে রক্তদানের আপনি দেখবেন বিভিন্ন, তখন তো সোশ্যাল মিডিয়াগুলো তো সক্রিয় ছিল না, কিন্তু মানুষ রক্ত পাচ্ছে না, মানুষ ড্রাই যাচ্ছে রক্ত। ড্রাগের ক্ষেত্রেও কিন্তু তাই। ড্রাগের ক্ষেত্রে কীরকম, আপনি ওই কি বলে যে রিহ্যাবের কথা বলছিলাম, আপনি দেখবেন মানে একটা কি বলবো সেটা একটা ওই সংঘবদ্ধ যে একটা কর্মসূচি নেওয়া সরকারিভাবে, সেটা কিন্তু একেবারেই নেই। অর্থাৎ অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে, দেখুন আপনি মন্ত্রী হলেন, আপনি দেখলেন আগের ফাইল কীরকম হয়েছে, এই হচ্ছে, হ্যাঁ সেভাবে করো, এইভাবে আপনার ড্রাগ এখান থেকে যাবে না কোনো মতেই। ড্রাগের ব্যাপক পরিকল্পনা এবং আপনাকে সংবেদনশীলতার একটা চূড়ান্ত মাত্রায় পৌঁছে যেতে হবে। আপনি আপনার ছেলেকে মেয়েকে যেভাবে দেখেন, আপনি একজন ড্রাগ এডিক্টকে সেভাবে দেখবেন, তাকে ঘৃণা করবেন না। ড্রাগকে ঘৃণা করবেন, কিন্তু যে ড্রাগ নিচ্ছে তাকে ঘৃণা করবেন না। সেটা কীরকম, সেটা আপনি যেটা বলছিলাম, কথাটা খেয়েই হারিয়ে গেল। এই ক্লাবগুলো আমাদের রাজ্যে একটা ন্যাক্কারজনক ভূমিকা নিচ্ছে। আপনি দেখেন যে এলাকাটাতে প্রতি এলাকাতেই একটা দুটো করে ক্লাব আছে। আমার পাড়াতেই আমি দেখেছি, আমার চেয়ে বয়সে বড় যারা চাঁদার রসিদ নিয়ে 70 বছরের চাঁদার রসিদ নিয়ে বাড়িতে এসে বলছে এবার কিন্তু 10% বেড়েছে, হ্যাঁ 10% বেড়েছে, আর চাঁদাটা ক্লাবে নিয়ে দিয়ে আসবে। আমার বাড়ির পাশে একটা গলি আছে, মিউনিসিপ্যালিটির একটা গলি আছে, পাশে একটা গাছের ছায়া আছে, প্রতি রাত্রে এখানে আপনার মদের আসর বসে। ক্লাব তার থেকে 50 হাত দূরে। ক্লাব কালী পূজার রসিদাতে, দুর্গা পূজার রসিদাতে, আমার পাড়ার কথা বলছি না, সব জায়গায় একই অবস্থা। কই নেশা বিরোধী কোনো কর্মসূচি নিতে দেখি না। গিয়ে বলে আসা, আমরা খবর পেয়েছি আপনার বাড়িতে একজন নেশারি আছে, তাকে থ্রেট করা এবং তাকে বলা আমরা কিন্তু মেরে তোমার হাড়গোড় ভেঙে দেব, এবং তাদের মা বাবাকে সেই সাহসটা দেওয়া যে আপনারা কিছু হলেই কিন্তু আমাদেরকে জানাবেন, আমরা আসবো, প্রয়োজনে সারা 24 ঘন্টা আপনার বাড়িতে পাহারা দেব। এটা একটা ট্যাকটিক্সের কথা বলছি। তো এটা হচ্ছে প্রাথমিকভাবে আপনি সেটা করতে পারেন। আরক্ষা দপ্তরের ভূমিকা কি? আরক্ষা দপ্তরের ভূমিকা কিন্তু তথই বচ। আপনাকে আরেকটা গল্প বলি, শুনলে হয়তো ভালো লাগবে। আমরা যখন দিশেহারা, কোনো উপায়ান্তর পাচ্ছি না, আমার বাড়ির ঘটনা বলছি, তখন আমাকে আমার এক বন্ধু, শিল্পী বন্ধু বলল, ওকে বললাম ভাই এরকম অবস্থা, বুদ্ধি করলাম যে এই পশ্চিম থানাতে কি কেউ পরিচিত আছে, কোনো পুলিশ অফিসার পরিচিত আছে?
বলছে আছে তো। তো ওনাকে গিয়ে বললাম যে ও গেল আমার সঙ্গে, গিয়ে বললাম, বলছে উনি বলছেন আপনি কি চান? আমি বলছি আমি চাই যে মানে আমি যখন আপনাকে বলবো আপনি একটা ফোন করবেন। এবং বিশ্বাস করুন, এই সংবেদনশীলতার মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত সংবেদনশীল মানুষ হিসেবে তিনি তার ল্যান্ড ফোন থেকে সেই আত্মীয়কে ফোন করেছেন। তার ফোনে ভেসে উঠেছে ওয়েস্ট আগরতলা পিএস। দেখি তো পিড়ে চমকে গেছে, থানা থেকে ফোন করছে কেন? তুমি কি অমুক দিন অমুকখানে ছিলে? এইখানে এই বটতলা ব্রিজের দিকে তুমি গেছো, বটতলা ব্রিজের নিচে গেছো? এরকমভাবে কিছু রেজাল্ট পেয়েছি। তো আমাকে এই কাজটা কেন করতে হবে বলুন? ঠিক। আপনি যদি পত্রিকার মধ্যে একটা বিজ্ঞাপন দেন, আরক্ষা দপ্তর থেকে একটা বিজ্ঞাপন দেন যে আপনি ওই কি বলে এই নেশার এই যে বাড়বাড়ন্ত হচ্ছে, আপনার এলাকায় কোনো নেশা, বাড়িতে কোনো নেশাদ্রব্য হলে আপনারা সেটা আমাদের পুলিশে জানান এবং সেটা গোপন থাকবে, নাম ধাম সব গোপন থাকবে, হ্যাঁ আপনারা জানান। ক্লাবগুলিকে নিয়ে একটা সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া যায়। দুর্গাপূজার আগে ক্লাবগুলিকে নিয়ে করেন, বৈঠক করেন, চাঁদার জুলুম হবে না, এই না চাঁদার জুলুম তো সেই চলছে। কিন্তু ইন্টিগ্রেটেড কোনো কর্মসূচি আমাদের এই ড্রাগস নিয়ে বা এই ধরনের বিষয় নিয়ে নেই। ঠিক, একদম। এটা আপনাদের সেটাই বলছি যে ওদের কাছে সেটাই জানতে চাওয়া হয়েছিল এবং স্পষ্ট করেই বললেন যে একটা ব্যাপকভাবে যে চেষ্টা সরকারি তরফেও করা উচিত। বললই যে নিজে উদাহরণ দিয়ে দেখলো, পারিবারিক ব্যাপার থেকে, পরিবার থেকেই শুরু হচ্ছে প্রতিরোধটা। উদয় নিজের পরিবার থেকেই শুরু করেছেন, ফল পেয়েছেন বলছেন। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। সেখান থেকে বেরিয়ে আসতে গেলে একজনের জীবন বাঁচাতে হবে, একটা সমাজকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। সেখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসন নিশ্চিতভাবেই সাহায্য চাইলে আপনাকে দেবেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে প্রশাসনের কাছে সাহায্য চাইতে হবে কেন? প্রশাসন কীভাবে কাজটা করতে পারেন? যে পদ্ধতিটা দেখালো যে একটা নাগরিক সচেতনতার চেষ্টা প্রশাসন থেকেই হোক। বিভিন্ন আমাদের সময় শেষ হয়েছে। তুমি একজন শিল্পী মানুষ, এই রাজ্যের প্রতিযোগিতা শিল্পীদের তুমি অন্যতম। যেভাবে সুন্দর সুন্দর অনুষ্ঠান তুমি করছো, নেশার জন্য তুমি এই যে যোগেন্দ্রনগরের ঘটনাটা বললে, তোমার সঙ্গে যখন প্রথম কথা হয় তুমি এই কাজেই ব্যস্ত থাকবে বললে, আমার খুব লোভ হচ্ছে এই ব্যাপারে তোমার শিল্পী মনস্কতা দিয়ে যদি কিছু একটা শোনাও, যাতে তারা উপকৃত হয়। হ্যাঁ, নিশ্চয়ই। তো মণিময়দা, আমি শেষে আবারও বলবো, এরকম কেউ মনে করতে পারেন যে সরকারকে দোষারোপ করা হচ্ছে। সরকারের একটা নম্বর আছে, সম্ভবত 1905, সম্ভবত সেইখানে প্রাথমিকভাবে ফোন করলে শুনেছি যে কিছু কাজকর্ম হয়, কিন্তু সেটা ব্যাপকভাবে প্রচারিত নয়, মানুষ জানে না। গ্রামাঞ্চলের অবস্থা তো আরও খারাপ, খুব খারাপ। গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ। বাড়ি ঘর থেকে শুরু করে এমন কিছু নেই যে এমন, আমি তো পঞ্চায়েত থেকে কাজ করেছি, আমি দেখেছি, মানে আমাদের অনেক সালিশি সবাই যেতে হয়েছে, মারধর থেকে শুরু করে, মানে নেশার বাড়ছে, কবলে পড়ে যা হয়, অর্থের চাহিদা বাড়ছে, এগুলি হচ্ছে। তাই বলবো আপনার শিশু সন্তানটিকে, আপনার সন্তানটিকে, যেটা আরেকটা কথা আমি বলে দিই, রিহ্যাব এক জিনিস, আর আপনার কি বলে, আমাদের রাজ্যে কিন্তু ওই কি বলে ডিটক্সিফিকেশন, সেটাও বলি। ডিটক্সিফিকেশন করার দুটো তিনটে জায়গা আছে। অর্থাৎ কিনা ডিটক্সিফিকেশন হচ্ছে যে আপনার যদি একজন নেশারি তখনই ভালো হবে যদি তার নিজের ভালো হওয়ার ইচ্ছে থাকে, রাইট? যদি ইচ্ছে থাকে তাহলে আপনি তার জন্য, যদি আপনি গলা জলে নামলে আপনি মানে কি যে কথাটা বলেন না যে বুক জলে, আমি হাঁটুলে জলে নামলে তুমি গলা জলে, হ্যাঁ ইত্যাদি। নেশারি যদি ভালো হতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনি সেটা ভালো করতে পারবেন। তো আমাদের রাজ্যে কি আছে পরিকাঠামো? পরিকাঠামো হচ্ছে আপনার ওই যে টিএমসিতে একটা ডিটক্সিফিকেশন সেন্টার আছে, যেখানে ডিটক্সিফিকেশন মানে হচ্ছে যে বিষগুলি আপনি নিয়েছেন বা তুমি নিয়েছো, সেই মানে 8 দিন হোক, 9 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, সেটাতে তোমাকে করে দেবে। প্রচুর কেস আছে, আপনি গেলে দেখবেন প্রচুর কেস আছে, একদিন কত জোরে জবরদস্তিতে নিয়ে গেছে এবং দেখবেন যে সে বেরিয়ে পালিয়ে চলে এসছে। এখানে জীবির দিকে হত্যাকাণ্ড হয়েছে নেশা নিয়ে, তো পালিয়ে চলে এসছে। নরসিংগড়ের দিকেও একটা আছে। আমি বলি, পুলিশ কি জানে না কিভাবে এই যে ড্রাগের যে এই সমস্ত চালানগুলি হচ্ছে? গতকালকে সিআরপিএফের বিএসএফের ডিজি এসেছিলেন, তিনি স্বীকার করছেন, তিনি বলছেন
তো বাংলাদেশ থেকে কিছু ড্রাগস এখানে উঠছে, আর সারা রাজ্য জুড়ে এই যে কৌটা নেশা যেটা হয়েছে সেটা এখন ইয়েতে চলে এসছে, সিরিঞ্জে চলে এসছে। সিরিঞ্জে 2 ml সিরিঞ্জ কিছুটা ব্যবহার, মানে হয়তো জানি না সরকারি কোনো নিয়ম আছে কিনা, কমেছে, কিন্তু এরাও কতটা ডেঞ্জারাস যেটা বলছিলাম, মানে যেহেতু ওরা মানে ওদের সংগ্রহে রাখে, তাই একটা সিরিঞ্জ দিয়ে 6 জনে নেয়, নিচ্ছে, ওর ইয়েটা কমছে, এর ফলে এজটা সেই ক্ষেত্রে আমি বলছি মানে সেই তার যে বাচ্চাটির যে আপনার পরিবর্তন সেটা আপনি লক্ষ্য রাখুন। ইঞ্জেকশন যখন নিয়ে আসবে তখন কিন্তু প্রথমে এমন এমন জায়গায় ইঞ্জেকশন নেবে, নেশার জন্যে কোনো জায়গা ওদের কিন্তু এরকম নয় যে নেশার জন্য কোনো জায়গায় বাদ যাবে। ওরা পায়ে নেবে, প্যান্ট পরে আসবে, আপনি বুঝতে পারবেন না, হাতে নেবে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে কখন পারবেন, দেখবেন ঝিমিয়ে যাচ্ছে, চোখের কোণে কালি পড়ছে, পেট খারাপ হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলি নজর রাখবেন। এবং আমি জানি না আমাদের এই যে খবরদার কথা নয়, এই যে আলোচনা ধারাবাহিক হচ্ছে, সেইখানে সরকার ডিটক্সিফিকেশন শুধু নয়, ডিটক্সিফিকেশন তো সেটা একটা অসম্পূর্ণ প্রক্রিয়া, তারপরে যে রিহ্যাব, তাকে মানবিকভাবে তার সেবা শুশ্রূষা করা, কাউন্সিলিং করা, একদম কাউন্সিলিং করা। এবং আপনি দেখবেন, আমি জানি না এখন 30টির মতো রিহ্যাব এখানে হয়েছে, তার মধ্যে সেগুলি ম্যাক্সিমামই হচ্ছে আপনার অর্থ উপার্জনের একটা ধান্দার জন্য হয়েছে। এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের এখানে যদি কেউ মারা যায় তাহলে তোমরা কি করবে? বলছে এটা হাসপাতালেও তো মারা যায়। আমি বলি হাসপাতাল সরকারি জায়গা, সেখানে বড় বড় অপারেশনের ক্ষেত্রে কিছু নিয়ম দিতে হয়। এরপরে তুমি কথা শুনেছো যে মারা গেলে পরে তদন্ত কমিশনের ডাক্তার দোষী সাব্যস্ত হয়েছে, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এরকম তো নেই, কিছু হয়তো এদিক সেদিক আছে। তোমরা কি রিস্তে করছো? চুপ থাকে তখন। তো সরকারের কি এগুলি দেখার দায়িত্ব নেই? সরকারের কি এগুলি, এরা কিন্তু একটা অ্যাসোসিয়েশন করেছে, এবং এরা সেই 3-4টি সেন্টার আছে ভালো, যারা রিহ্যাবের কাজটা করে, যারা বোঝায়, এবং যারা নানা রকম, তারা সারাদিন ক্লাসের মধ্যে থেকে তারা কিন্তু সেটা করে, অনেকে ভালো হয়েছে। আমার পরিবারের যে ছেলেটির কথা বলছি, সেও এখান থেকেই ভালো হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার সেই কথাও কিন্তু বলে ডাক্তারবাবুরা বলবে না, সেটা কিন্তু ভালো হয় না। যদি রেশিও তুমি বিচার করো, তাহলে একদম নেশা থেকে বেরিয়ে আসার জন্য মানে সেটা পার্সেন্টেজ খুবই কম, রিভাইভ করতে পারে, যে কোনো সময় করতে পারে, ধারাবাহিক প্রসেস, এটা ধারাবাহিক প্রসেস। তাই বলবো যে শুধু ডিটক্সিফিকেশন নয়, যে সমস্ত জায়গাগুলো, বটতলা ব্রিজের নিচ, আস্তাবল মাঠের যে আনাচে কানাচে, তারপরে ওই নরসিংগড়ের ওষুধের দোকানগুলি, উদয়পুরের মারবাড়িতে গেলে যেমন আপনার প্যারার জন্য ডাক মারে, ঠিক তেমনি আপনার ওই জায়গাগুলিতে আপনি গেলে পরে ডাকবে, আসেন এসো 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 নিয়ে যাও। জোলাম জাতীয় ট্যাবলেট কি করে পাওয়া যাচ্ছে, কোন কোন টং ঘরে সেগুলি বিক্রি হচ্ছে, কি করে আসছে, এগুলি সরকারের দায়িত্ব না বলুন? ঠিক। যাই হোক, আমি আর হয়তো বেশি বলে ফেলেছি। না ঠিক আছে। এখন তোমার কাছ থেকে জানতে চাইছি যে এইটা নিয়ে তোমার সাংস্কৃতিক চেতনার থেকে একটা কিছু শোনাও, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। একদম। মণিময়দা, আপনি যখন কালকে বলছিলেন এবং আজকেও যখন বলছিলেন, তখন আমি একটা কবিতা লেখার চেষ্টা করেছি, এবং সেটাও বলি। এই কবিতাটা এমনই একজন মানে নেশা আসক্ত যুবকের, যে যুবকটি এবং যে যুবকের পরিবারের সকলকেই আগরতলা শিল্প সংস্কৃতি মহলের মানুষরা কিন্তু চেনেন। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার ফিরে তাকাতে ইচ্ছে করে না? তখন সে কি বলেছিল সেটা নিয়ে কবিতাটা। হ্যাঁ, আমি কিন্তু কবি নই, আপনার অনুপ্রেরণায় সেটা লিখেছি। কবিতার নাম পিতৃহন্তারক। অংশুমানকে জিজ্ঞাসা করেছিলাম, আজ নেশা থেকে দূরে সরে এসে তোমার কি পেছনে তাকাতে ইচ্ছে করে? অংশুমান বলেছিল, যন্ত্রণা হয়, মনে করতে চাই না, আগুন জ্বলে ওঠে মাথায়। বলেছিলাম, তবু শুনতে চাই তোমার জীবনের ভয়ঙ্কর দিনগুলো থেকে বাছাই একটি দিনের গল্প। নীরবতা ভেঙে অংশুমান বলল, গল্প নয়, সত্যি। শুনেছি সেদিন সকালে প্রচুর কুয়াশা ছিল। আগের সন্ধ্যায় আমার নামে মিসিং ডায়েরি করেছিল মা। বাবা শেষ নিঃশ্বাসের অপেক্ষায় জিবির আইসিইউতে ভর্তি কয়েকদিন।
শুনেছি পরদিন সকালে পুলিশ আমাকে যখন ময়লা খোলার ড্রেন থেকে উদ্ধার করে, বাবা তখন না ফেরার দেশে। ফুপিয়ে কেঁদে ওঠে অংশুমান। ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করি, অনুশোচনা হয় না? আত্মচিৎকারে ফেটে পড়ে অংশুমান, বলে ওঠে, বাবা আরও কিছুদিন বেঁচে থাকতেন, আমিই পিতৃহন্তারক। অসাধারণ। এভাবেই আমাদের আবেদন থাকলো। উদয় যেভাবে তার নিজের লেখা কবিতা থেকে বোঝানোর চেষ্টা করলো, সমাজ হন্তারক কারা, আমরাই প্রশ্ন রাখছি। আপনারাও এগিয়ে আসুন, আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব। আপনাদের সহায়তায় নিশ্চিতভাবেই আমাদের এই লড়াই একটা পথ দেখাবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। নমস্কার।